আম, সকলকে নমস্কার। আমি কিছুদিন আগে অধ্যাপক বুলাভদ্রের একটি কাস্ট সেন্সাস এবং রিজার্ভেশন, কাস্ট কোয়েশ্চেন ইন আওয়ার কান্ট্রি, এসব নিয়ে একটা ছোট ইন্টারভিউ দেখলাম আজকাল এর অনলাইন একটা প্ল্যাটফর্মে। এবং দেখার পরে আমি যার পর নাই আশ্চর্য, বিরক্ত, হতাশ ইত্যাদি হয়েছি। একজন রিনাউন্ড সোশিওলজিস্ট, অন্তত আমাদের রাজ্যে, তার কাছে তার দীর্ঘদিন সমাজবিজ্ঞানের কেরিয়ার, তারপরেও তিনি কাস্ট নিয়ে যখন এরকম কথা বলেন, আম্বেদকর নিয়ে এ ধরনের কথা বলেন, রিজার্ভেশন নিয়ে এ ধরনের কথা বলেন, অনেক কিছু ডিস্টর্টেড ইনফরমেশন তিনি স্প্রেড করছেন, এগুলো দেখার পরে আর খুব স্থির থাকতে পারলাম না। দীর্ঘদিন কাস্ট কোয়েশ্চেন নিয়ে, আম্বেদকরের পলিটিক্যাল ফিলসফি ইত্যাদি নিয়ে কাজ করছি, সেই সূত্রে আমার বেশ অস্বস্তি হয়েছে। তাই চট করে কতগুলো কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। ওনার ইন্টারভিউটা আপনারা দেখবেন, তা না হলে আমার বক্তব্যটার সম্পূর্ণ ব্যাখ্যা হয়তো আপনারা করে উঠতে পারবেন না। তাই আপনাদেরকে অনুরোধ করব ওনার লেকচারটাও, ওনার ইন্টারভিউটাও দেখবেন। ছোট 15 মিনিটের ইন্টারভিউ। আমি খুব সংক্ষেপে কতগুলো বিষয় বলার চেষ্টা করব। যদি কোনো কারণে এই ভিডিওটির লেংথ খুব বেশি হয়ে যায়, তাহলে আমি আরও সাবসিকুয়েন্টলি আরও কতগুলো এপিসোডিকভাবে আমি এটা বলার চেষ্টা করব, কেন বলার সময় তো এত মাপ করে বলা সবসময় সম্ভব হয় না। আমি এবার প্রসঙ্গটাতে আসি। আপনারা ইন্টারভিউটা শুনলে দেখবেন যে ওখানে উনি বলছেন কাস্ট ব্যাপারটা কলোনাইজারদের তৈরি করা। কাজটা মোটেই কলোনাইজারদের তৈরি করা নয়, এটা সাধারণভাবে আমাদের বোধগম্য। মনুস্মৃতি তো আর কলোনাইজাররা লেখেননি। আর ভগবদ্গীতাতে যে শ্রীকৃষ্ণ বলছেন চতুরাশ্রমের কথা, এই চতুর্বর্ণের কথা, সেটাও নিশ্চয়ই ইংরেজরা তৈরি করেননি। আর অন্যান্য আরও টেক্সটে, উপনিষদের মধ্যেও একটি টেক্সটে, ধরুন ছান্দোগ্য উপনিষদ সম্ভবত, যেখানে পূর্বজন্মের পাপের ফলে এই জন্মে কুকুর, শুয়োর অথবা নিম্নবর্ণের মানুষ হয়ে জন্মানোর কথা আছে। এই টেক্সটগুলো তো আর ইংরেজিতে তৈরি নয়। ফলে খুব মোটা দাগের আমরা চেতনা দিয়েই বুঝতে পারি, মিনিমাম কিছু তথ্য জানলে, যে বর্ণ ব্যবস্থা এবং পরবর্তীকালে জাতি ব্যবস্থা, এইভাবে যদি আমরা ভাবি, যদিও এটা খুব সঠিক ব্যাখ্যা নয়, সেটাতে পরে আসছি। এই বর্ণ তথা জাতি, বর্ণ এবং জাতি এক নয়, কিন্তু বর্ণ তথা জাতি, আমি এই মুহূর্তে এটুকুই বলছি। এখানে তো একাডেমিক ডিসকাশনের খুব একটা জায়গা নেই, এটা একটা পপুলার প্ল্যাটফর্মে আমি বলছি। এই বিষয়টা তার মানে প্রি কলোনিয়াল, এই ব্যাপারটা নিয়ে সংশয় থাকার কথা নয়। এখন প্রশ্ন হলো যে উনি এটাকে কলোনিয়াল ইম্পোর্ট বলে বলছেন কেন, এবং ওনার কারণ হিসেবে উনি দেখিয়েছেন কাস্ট শব্দটার এক্স্যাক্ট ভারতীয় উপমহাদেশের কোনো আঞ্চলিক ভাষায় প্রতিশব্দ হয় না। কাস্টের আক্ষরিক মানে, এক্স্যাক্ট মিনিং কিন্তু জাতি, জাত এই শব্দগুলোর মধ্যে নেই। কথাটা ঠিক। আপনারা সুমিত গুহর বিয়ন্ড কাস্ট বইটি যদি পড়েন, তাহলে দেখবেন যে কাস্ট শব্দটা আসলে আসছে কাস্তা এই শব্দটা থেকে। এটা একটা স্প্যানিশ পর্তুগিজ শব্দ। আইবেরিয়ান পেনিনসুলাতে এই শব্দটি প্রচলিত ছিল, এবং শব্দটি আসলে রেশিয়াল একটি কনোটেশনের উপর ভিত্তি করে তৈরি করা। রেশিয়াল যে জায়গাটা, সেটা হলো যে সেই সময়ের ইউরোপে, আইবেরিয়ান পেনিনসুলার ওই আশপাশটাতে, পর্তুগাল, স্পেন, এই দেশগুলোতে ওল্ড খ্রিশ্চান এবং নিউ খ্রিশ্চানের বিভাজন হয়েছিল। নিউ খ্রিশ্চান হচ্ছে তারা যাদের জিউইশ বা মুসলিম রুটস আছে, ইসলামিক রুটস আছে, অর্থাৎ যারা পরবর্তীকালে প্রোজেলিটাইজড হয়েছে, কনভার্টেড হয়েছে, এই ধরনের খ্রিশ্চানদেরকে নিউ খ্রিশ্চান বলা হতো। এই ওল্ড খ্রিশ্চান, নিউ খ্রিশ্চান, এদের মধ্যে একটা রক্তের পরিশুদ্ধতা, রেশিয়াল পিউরিটি অফ ব্লাড, এই নিয়ে একটা ধারণা ছিল, এবং এইটাকে ভিত্তি করে ওল্ড খ্রিশ্চানরা নিউ খ্রিশ্চানদেরকে নিন্দেমন্দ করত। এই নিউ খ্রিশ্চানদের বিরুদ্ধে তারা বলতো যে এদের লিম্পিয়েজা দু সাংরে, এই পিউরিটি অফ ব্লাড ব্যাপারটা নেই। লিম্পিয়েজা দু সাংরে, আমি আশা করছি, আমি খুব অল্প কিছুদিন স্প্যানিশ শিখেছি, ফলে আমার স্প্যানিশ বিদ্যে বেশি দূর নয়, কিন্তু আশা করছি এরকমই কিছু একটা উচ্চারণ হবে। মোট কথা, ওই লিম্পিয়েজা দু সাংরে এই কথাটার অর্থ হলো পিউরিটি অফ ব্লাড, রাফলি ট্রান্সলেট করলে।
এবং সেই আইডিয়াটা কাস্তা থেকে কাস্ট অফ পিপল, ইনিশিয়ালি ওটা অ্যানিমালদের ক্ষেত্রে ব্যবহার করা হতো, বুলাভদ্র ঠিক বলছেন ওই অংশটা। উনি ল্যাটিন বলছেন, আমি জানি না ল্যাটিন কিনা কাস্তা শব্দটা, কিন্তু সার্টেনলি ইট ইজ আ স্প্যানিশ পর্তুগিজ ওয়ার্ড দ্যাট ওয়াজ ইম্পোর্টেড। দিস ওয়ার্ড ওয়াজ ইম্পোর্টেড ফ্রম দ্য আইবেরিয়ান পেনিনসুলা, ওখান থেকে আনা হচ্ছে, ঠিক আছে। কিন্তু জাতি বা ডিসেন্ট বেসড, হেরিডিটারি প্রফেশন বেসড এন্ডোগ্যামাস ইউনিট, অর্থাৎ এন্ডোগ্যামাস ইউনিট আপনারা জানেন যে একটি কমিউনিটির মানুষ সেই কমিউনিটির মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বা যৌন মিলনে লিপ্ত হলে সেটাকে আমরা একটা ধরনের এন্ডোগ্যামাস ইউনিট হিসেবে বা এন্ডোগ্যামি প্র্যাকটিস হিসেবে ধরি। সুতরাং ওই ধারণাগুলো কিন্তু প্রি কলোনিয়াল, প্রি মডার্ন। পর্তুগিজ, ডাচ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, ব্রিটিশ যেই আমাদের দেশে আসুক না কেন, তাদের অনেক আগে থেকেই এই জাতিগত বিভাজনগুলো ছিল। ব্রাহ্মণ বলে একটি বিষয় ছিল, অন্যান্য ম্যানুয়াল কাস্ট কোট অ্যান্ড কোট তারা ছিলেন, আর্টিজানাল কাস্ট ছিলেন, স্ক্যাভেঞ্জিং কাস্ট ছিল। ফলে কাস্ট ছিল, তাদেরকে কাস্ট বলা হতো না। কাস্ট শব্দটা সার্টেনলি আইবেরিয়ান পেনিনসুলা থেকে আনা হচ্ছে, সেটা নিয়ে খুব একটা দ্বিমত নেই। আপনারা সুমিত গুহর বিয়ন্ড কাস্ট পড়লে দেখবেন যে কাস্তা শব্দটার বা কাস্ট শব্দটার এক্স্যাক্ট প্রতিশব্দ নেই, কিন্তু ভারতীয় উপমহাদেশে নানা ভাষাতে, হিন্দি, বাংলা, পার্সিয়ান, অ্যারাবিক, এইরকম নানা ভাষার ট্র্যাডিশন যেগুলো আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ভারতীয় উপমহাদেশে আছে, সেখানে বহু শব্দ আছে যারা কাস্তা ব্যাপারটার কাছাকাছি যায়। সুতরাং কাস্ট এবং জাতি এগুলো এক্স্যাক্ট ট্রান্সলেশন নয়, শি ইজ রাইট। তার মানে এটা নয় যে কাস্ট ব্যাপারটা, কাস্ট বলতে আমরা যেটা বুঝি সেটা সম্পূর্ণ কলোনিয়াল ইম্পোর্ট অথবা কলোনিয়াল ইনভেনশন। কাস্ট কিন্তু কলোনিয়াল ইনভেনশন নয়। তার মানে কি কাস্ট ব্যাপারটা এখন আমরা যা বুঝি সেটার মধ্যে কলোনিয়াল মডার্নিটির কোনো দায় নেই? নিশ্চয়ই আছে, সেই কথাতে আমরা আসব। তো প্রথম যেটা হলো, সে কাস্ট শব্দটা কাস্তা থেকে আসছে, ফরেন ইম্পোর্ট, ঠিক কথা। কিন্তু তার মানে কাস্ট বলে কিছু ছিল না আমাদের দেশে, কাস্টের মতো কিছু ছিল না। কাস্ট বলতে আমরা যা বুঝি এখন ভারতীয় উপমহাদেশের কনটেক্সটে, হিন্দু সমাজের কনটেক্সটে, যদিও কাস্টে নানা রকমের ভেরিয়েশন ইসলামে, মানে ভারতীয় মুসলমানদের মধ্যে বা ভারতীয় খ্রিশ্চানদের মধ্যে, কেরালাতে আপনারা জানেন সিরিয়ান খ্রিশ্চান, তারা আনটাচেবিলিটি প্র্যাকটিস করে। ফলে শুধুমাত্র হিন্দু সমাজের মধ্যে আছে ভারতবর্ষের, ভারতীয় উপমহাদেশে, এমনটা সঠিক নয়। কিন্তু মূলত তো আমরা হিন্দু সমাজেরই একটা অভিশাপ বলে জাতি ব্যবস্থাটাকে চিহ্নিত করেছি। বুলাভদ্র মনে করেন আম্বেদকর একটি অভিশাপ, কথা শুনে অন্তত তাই মনে হলো। বুলাভদ্র মনে করেন রিজার্ভেশন একটি অভিশাপ। বুলাভদ্র মনে করেন কাস্ট সেন্সাস একটা অভিশাপ। তার কারণ কাস্ট সেন্সাস ব্যাপারটাও ইংরেজদের উদ্ভাবন এবং কাস্ট ব্যাপারটাও ওদের ইম্পোর্ট করা অথবা ইনভেনশন। এই কথাগুলো সঠিক নয়। আমি এটা রিপিট করলাম তার কারণ এই কথাটা বারবার বলার প্রয়োজনীয়তা আছে। এখন উনি একটা বিশ্লেষণের একটা ছক তৈরি করেছেন। ছকটা হচ্ছে যে যা কিছু খারাপ আমাদের, যা কিছু নিয়ে আমরা পলিটিক্যালি এই মুহূর্তে স্ট্রাগল করছি, হিন্দু মুসলমানের দ্বন্দ্ব, জাতিতে জাতিতে নানা রকমের কনফ্লিক্ট, টেনশন, কম্পিটিশন ইত্যাদি, অ্যান্টাগনিজম, বিরোধিতা, সেই জিনিসগুলো সবই কলোনাইজারদের তৈরি। এখন এভরিথিং ইজ নট ক্রিয়েটেড বাই দ্য কলোনিয়াল মডার্নিটি। এটা বলার মানেটা একটু আনপ্যাক করতে হবে, কথাটা একটু ভেঙে বলতে হবে। কলোনিয়াল মডার্নিটির একটা সাংঘাতিক কন্ট্রিবিউশন আছে যেভাবে আমরা এখন হিন্দু ধর্মকে ভাবি। তার মানে নন ইসলামিক, যেটাকে এখন আমরা হিন্দু বলছি, তাদের কোনো রকম এক্সিস্টেন্স প্রি কলোনিয়াল টাইমে ছিল না তা নয়, মুঘল ইরাতে ছিল না, আর্লি মডার্ন পিরিয়ডে ছিল না, এমনটা নয়, ছিল। কিন্তু তারা যেভাবে হিন্দু ধর্মকে বা নন ইসলামিক যে সোশিও রিলিজিয়াস প্র্যাকটিসেস, শৈব, শাক্ত ইত্যাদি ইত্যাদি, তাদের যে জিনিসগুলো, তাদের যে সম্পর্কগুলো, সেটাকে আমরা অস্বীকার করতে পারি, সেটা ছিল, সেগুলো ছিল। তাহলে সবটাই কলোনিয়াল মডার্নিটি এটা নয়। এর একটা ছোট উদাহরণ দিচ্ছি কেন কলোনিয়াল মডার্নিটি নয়। উনি হিন্দু ধর্ম হিন্দু মুসলমান কনফ্লিক্টটাকেও ইংরেজদের অবদান হিসেবে দেখিয়েছেন। এটাকে আমি খানিকটা প্রশ্নের মুখে ফেলছি, একটা উদাহরণ দিচ্ছি, আপনারা পরে চাইলে বইটা পড়ে দেখতে পারেন। অ্যান্ড্রু নিকলসনের একটি বই আছে, বইটির নাম ইউনিফাইং হিন্দুইজম, যেখানে নিকলসন বলছেন যে কিভাবে হিন্দু ধর্মের
এক ধরনের প্রোটোটাইপ তৈরি হয়ে যাচ্ছে বিফোর দ্য অ্যারাইভাল অফ কলোনিয়াল মডার্নিটি প্রপার, অর্থাৎ ইংরেজ শাসনের যে ঔপনিবেশিক আধুনিকতা সেটা তৈরি হওয়ার বেশ কিছুকাল আগে 15th সেঞ্চুরি 16th সেঞ্চুরি ওই সময়ে, যদিও ততদিনে জাহাঙ্গীরের কোর্টে লোকজন এসে পড়েছে ইউরোপ থেকে, কিন্তু তখন অবধি কলোনিয়ালিজম প্রপার তো শুরু হয়নি সেই অর্থে। সেই সময়ে অলরেডি ভারতীয় ব্রাহ্মণ ডক্সোগ্রাফার যারা এই ধরনের চর্চাগুলো করেন, ডক্সোগ্রাফি, রিলিজিয়াস ফিলোসফিক্যাল ডক্সোগ্রাফি নিয়ে চর্চা করেন, তাদের যে নানা রকম ভাগ ইত্যাদি এগুলো নিয়ে চর্চা করেন, সেই রকম একজন ডক্সোগ্রাফার হচ্ছেন বিজ্ঞানে ভিক্ষু। সেই বিজ্ঞান ভিক্ষু অলরেডি আস্তিক দর্শন যেগুলো ভারতীয় দর্শনের, সেই আস্তিক ট্রেডিশনগুলোকে, ন্যায়, যোগ, মীমাংসা, সাংখ্য, এদেরকে নিয়ে এক ধরনের প্রোটো হিন্দুইজমের টেমপ্লেট তৈরি করছেন, যেটা ঠিক প্রপার হিন্দুইজম নয়, কিন্তু হিন্দুইজমের একটা আদি অবতার। হিন্দুইজম যেভাবে কলোনিয়াল মডার্নিটি শেপ তৈরি করলো, খানিকটা তার কাছাকাছি এক ধরনের আর্লি মডার্ন ডেভেলপমেন্ট আমরা বিজ্ঞানী ভিক্ষুর মধ্যে দেখতে পাচ্ছি। আর্লি মডার্নের একটু আগের দিকে এটা। তাহলে কলোনাইজাররা পুরোটা তৈরি করেছে এমনটা নয়। এবার আমি বুলাভদ্রের দিকে খানিকটা গিয়ে এক ধরনের উদাহরণ দিচ্ছি, ব্রায়ান হ্যাচারের বুর্জোয়া হিন্দুইজম। সেটা পড়লে দেখবেন দেবেন্দ্রনাথ ঠাকুরের যে তত্ত্ববোধিনী পত্রিকা, তত্ত্ববোধিনী সভা, সেখানে যে এক ধরনের ব্রাহ্ম চেতনা অপারেট করছে, বা এক ধরনের নিরীশ্বরবাদী নিরাকার ব্রহ্মের উপাসনার গল্প আসছে, এই যে নব্য অদ্বৈতবাদের চর্চা হচ্ছে 19শ শতাব্দীর বাংলাতে এবং অন্যান্য জায়গাতেও হয়েছে। আর্য সমাজিস্ট, ব্রাহ্ম সমাজিস্ট মুভমেন্ট, তত্ত্ববোধিনী সভা, এদের প্রত্যেকেরই এক ধরনের নিও অদ্বৈত বেদান্তিস্ট একটা ওরিয়েন্টেশন, রাফলি বলছি, এগুলো ছিল। এখন এই যে নব্য অদ্বৈতবাদী চর্চা, যেটা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনেরও, বিবেকানন্দের দর্শনেরও অনেকটা অংশ, এই নব্য অদ্বৈতবাদের দর্শনের উপর ভিত্তি করে আধুনিক যে বুর্জোয়া হিন্দুইজম, যেটাকে ব্রায়ান হ্যাচার বলছেন, সেটা তৈরি হয়েছে। তাহলে কি এটা কলোনিয়াল মডার্নিটি তৈরি করলো? না, এই বিষয়টা এরকম ওয়ান ওয়ে ট্রাফিক নয়। কলোনিয়াল মডার্নিটি, তার মধ্যে খ্রিস্টান মিশনারিরা আমাদের এখানে এসে বললেন যে তোমরা ভাই পুতুল পুজো করো, তোমরা অসভ্য, বর্বর, তোমরা কিছু জানো না, তোমাদের ইতিহাস চেতনা নেই, ইত্যাদি ইত্যাদি। আমরা সেটাতে আমাদের যারা নেটিভ এলিট সেকশন, আমাদের যেটা দেশীয় সমাজ, তার মধ্যেকার যারা উঁচুর দিকের লোক, যাদের অনেকেই কলোনিয়াল মডার্নিটির সুফল পেয়েছে, কোট আনকোট সুফল পেয়েছে, ইংরেজি শিক্ষা পেয়েছে, প্রেসিডেন্সি কলেজে পড়তে গেছে, হিন্দু কলেজে পড়তে গেছে, ইত্যাদি ইত্যাদি, তারা অনেকেই তখন বলতে শুরু করলো যে না, আমরা এরকম পুতুল পুজো সবসময় করতাম না, আমাদেরও কিন্তু ওই ধরনের একটা নিরাকার ব্রহ্ম ইত্যাদি ব্যাপার স্যাপার ছিল, এক ধরনের মনিস্টিক টেন্ডেন্সি আমাদেরও ছিল বলে তারা এক ধরনের আর্টিকুলেশন করছে, যেটা কিনা আমাদের আধুনিক বুর্জোয়া হিন্দুইজমের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে 19শ শতাব্দীর বাংলাতে, বা তার আগে পরে বেশ কিছুটা সময়। অর্থাৎ কলোনিয়াল মডার্নিটির কারণে আমাদের এখানে এমন কিছু ডেভেলপমেন্ট তৈরি হলো, যার ফলে আমরা এক ধরনের মডার্ন হিন্দুইজম পেলাম। ঠিক যেমনভাবে আমাদের প্রি কলোনিয়াল যে কাস্টের অবতার, তার কলোনিয়াল মডার্নিটির সাথে নানা রকম আদান প্রদান ঘটে কাস্টের নতুন অবতার তৈরি হলো। সুতরাং কেউ যদি বলে যে কাস্ট ব্যাপারটা, সেটা যার নামেই আমরা তখন জানতাম না কিনা, কম, কাবিলা, জাতি, হোয়াট এভার উই ইউজ টু কল ইট, ডিপেন্ডিং অন হুইচ লিঙ্গুইস্টিক কালচারাল ট্রেডিশন ইউ বিলং টু, সেই অনুযায়ী আমরা যে নামে বলতাম, তার মানে যেটা বুঝতাম, সেই মানেটার নানা রকম ইকুয়েশনের পরিবর্তন ঘটলো। অর্থাৎ কাস্ট বলতে আমরা প্রি কলোনিয়াল টাইমে যা বুঝতাম, তার একটা রিওরিয়েন্টেশন তৈরি হলো আমাদের কলোনিয়াল মডার্নিটির সাথে থাকার ফলে। তার মধ্যে কাস্ট সেন্সাস একটা বিগ ডিল, আমরা সেটাতে এক্ষুনি ঢুকবো। তাহলে ব্যাপারটা এরকম ছিল না যে কলোনিয়াল মডার্নিটি এসে আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল করলো। এই ডিভাইড অ্যান্ড রুলের ব্যাপারটা বুলাভদ্র যেভাবে দেখাতে চাইছেন, এই ব্যাপারটা কিন্তু এখন ক্লিশেড হয়ে গেছে। এই অ্যানালিটিক্যাল টুলটা হ্যাকনিড একটা টুল, এটা আর লোকজন খুব বেশি, আধুনিক যারা গবেষক তারা কেউই প্রায় এটাকে খুব বেশি মান্যতা দেয় না, কেননা এটা আমাদের সম্পূর্ণ পিকচারটা দিচ্ছে না। আর বুলাভদ্র যা বলেছেন রিজার্ভেশনের বিরুদ্ধে, কাস্ট সেন্সাসের বিরুদ্ধে, আম্বেদকারের বিরুদ্ধে যা বলছেন, তার মানে বেসিক্যালি যেটা হয় সেটা খুব মানে পাড়ার চায়ের দোকানে যারা আনইনফর্ম লোকজন, যারা এই বিষয় নিয়ে কোনো গবেষণা করেননি, সমাজবিদ্যা নিয়ে চর্চা করেন না, তারা যা বলবেন বুলাভদ্র তাই বলছেন। খালি বুলাভদ্র সেটাকে একটা
অ্যাকাডেমিক রেটরিকের মোড়কে পেশ করেছেন বলে কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি, তারা সোশ্যাল মিডিয়াতে আমি জানতে পারলাম যে তারা শেয়ার করছে। আমি নিজে বহুদিন ফেসবুকে নেই, কিন্তু আমি এটা জানতে পারলাম, আমার বন্ধুবান্ধবরা আমাকে পাঠালো সেই ভিডিওটা। এটা খুবই দুর্ভাগ্যের, তার কারণ বুলাভদ্রের এই কথাটাকে যদি আমার খুব শিক্ষিত কথা বলে মনে হয়, তার মানে আমি নিজে লেখাপড়া করা বন্ধ করে দিয়েছি, তাই বোঝা যাচ্ছে। এবং এই নিয়ে একটু যখন মন্তব্য রাখবো, অন্তত আমরা যারা পেশাগতভাবে বুদ্ধিজীবীর কাজ করি, আমাদের একটা দায়িত্ব যে একটা বিষয় নিয়ে সাধারণভাবে মানুষ, যে সাধারণ মানুষের কাছে এত সময় নেই, তারা কেটে খাচ্ছে, তাদের কাছে এত সময় নেই গবেষণাগুলো করে দেখার। আমাদের কাছে আমাদের এটা পেশা, আমাদের এটাই কাজ, লেখাপড়া করা, কোনো জিনিসকে যেটা ওপরে ওপরে একরকম মনে হচ্ছে সেটাকে তলিয়ে গবেষণা করে দেখা, এটাই আমাদের কাজ। আমরা যদি সেই কাজটা করতাম, তাহলে বুলাভদ্রের এই কথাগুলোকে আমাদের খুব বেশি গ্রহণযোগ্য মনে হতো না। একটা ছোট্ট বই পড়লেই ওই কথাগুলোকে গ্রহণযোগ্য মনে হতো না। সেটা বাবা সাহেব আম্বেদকরের 1936-এর অ্যানালাইজেশন অফ কাস্ট পড়লেই ওনার কথাগুলোকে খণ্ডন করা যায়। আমি দীর্ঘ এই নিয়ে এখন বক্তব্য রাখতে পারি, সেটা খুব অপ্রয়োজনীয়। আমি ডিরেক্টলি কাস্ট সেন্সাসের কথাটা আসছি, কেননা কনটেক্সটটা কাস্ট সেন্সাস। বুলাভদ্র বলছেন বর্ণ থেকে জাতি, অর্থাৎ বর্ণ ব্যাপারটা আমরা এটা খুব চলতিভাবে জানি, বুলাভদ্র বলছেন তা নয়। এটা আমাদের বাবা কাকা অনেকেই, আমার বাবাও মনে করেন, অনেকেই মনে করেন যে বর্ণ ব্যাপারটা লুজ ছিল, পরে নানাভাবে সেটা ওই দায়টা সম্পূর্ণভাবে হয় মুসলমানদের, নয় ইংরেজদের। মানে আমরা এত ভালো, হিন্দু সমাজের মানুষজন এত ভালো, আমরা এত উদার যে আমরা আনটাচেবিলিটি প্র্যাকটিস করি না, আমাদের এখানে ইন্টারকাস্ট ম্যারেজ সবসময় ঘটছে, আমরা এত ভালো, এবং যেটুকু যা করছি বদমাইশি, সেটা সব দায় হচ্ছে মুসলমানের এবং ইংরেজের। এটা তো এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে, এই ট্রেন্ডটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ট্রেন্ড, মানে এটার কোনো ভিত্তি নেই, ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। এই ট্রেন্ডের মধ্যে উনি কথাগুলো বলছেন, খুবই বিপজ্জনক। আপনারা যদি কাস্ট সেন্সাসটা দেখেন, কাস্ট সেন্সাসের একটা ইতিহাস দেখেন, তাহলে দেখবেন যে বর্ণ থেকে জাতি, এই এই ট্রানজিশনের একটা অন্য ইতিহাস কাস্ট সেন্সাসের ইতিহাসের মধ্যেই লুকিয়ে আছে। সাধারণভাবে আমরা মনে করি যে বর্ণ হচ্ছে লুজ, বর্ণ হচ্ছে গুণের ভিত্তিতে, যেমন শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে বলছেন যে সত্য রজতম 3টে গুণের ভিত্তিতে আমি চতুর্বর্ণ সিস্টেম তৈরি করেছি। এখন কেউ এই ম্যাথমেটিক্যাল প্রশ্নটা, সিম্পল ম্যাথমেটিক্যাল প্রশ্ন, যে আচ্ছা বাবা, তুমি 4টে বর্ণ তৈরি করলে কিভাবে? 3টে গুণের ভিত্তিতে। 3টে গুণ মূলত সাংখ্য দর্শন থেকে নেয়া, সত্য রজতম। সাংখ্য কারিকা পড়লে আপনারা দেখবেন সেখানে 3টে গুণের কথা বলা আছে। তো এই যে 3টে গুণের ভিত্তিতে চতুর্বর্ণ সিস্টেমটা হলো কি করে? যদি তামসিকতা শূদ্রের গুণ হয়, তাহলে বৈশ্যের গুণটা কোনটা? রাজসিকতা আমি ধরে নিলাম ক্ষত্রিয়ের, সাত্ত্বিক ধরে নিলাম ব্রাহ্মণ, তাহলে শূদ্র যদি তামসিক হয়, বৈশ্যের গুণটা কোনটা? আমি জানি না। যাই হোক, এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা নয়, আরও গুরুত্বপূর্ণ এর রেফিউটেশন আম্বেদকরের কাছ থেকে আমরা পাই, সেটা এগেন আজকে আলোচনার বিষয় নয়। আমি কাস্ট সেন্সাসের কথাতে আসি। অর্থাৎ বর্ণ থেকে জাতি হলো, জাতিটা নাকি খুব সাফোকেটিং, খুব একটা ওপ্রেসিভ স্ট্রাকচার, খুব স্ট্র্যাটিফাইং একটা স্ট্রাকচার, এবং সেটা মানুষকে দমবন্ধ করে দিচ্ছে। খুব ইন্টারেস্টিংলি রবীন্দ্রনাথ গান্ধী তারাও খানিকটা এরকম মনে করতেন। আমার গবেষণা থেকে আমি জানতে পেরেছি যে এই ধরনের চিন্তাভাবনা, অর্থাৎ বর্ণ ব্যাপারটা লুজ ছিল, বর্ণ এক ধরনের সোশ্যাল মোবিলিটি অ্যালাউ করতো, কাস্ট আর অ্যালাউ করে না, কাস্ট খুব কনস্ট্রিকটিভ একটা ব্যাপার হয়ে গেল। এই জিনিসটা কিন্তু এমন একজনের দর্শন, পাশ্চাত্যের একজন দার্শনিক, তার দর্শনে, তার ভারতবর্ষ নিয়ে লেখালেখিতে এটা পাওয়া যায়, যার দর্শনের উপর ভিত্তি করে দাঁড়িয়ে ইংরেজরা দীর্ঘদিন ভারত শাসন করেছে। তার নাম হচ্ছে হেগেল। আমি খুব একটু অতি সরলীকরণ করে এখানে বলছি, কারণ এটা এখানে খুব ডিটেলে যাওয়ার জায়গা নেই। হেগেলের বিখ্যাত জার্মান দার্শনিক হেগেল, তার 1830-এর দশকে তার কতগুলো লেকচার তিনি দেন জার্মানির নানা বিশ্ববিদ্যালয় শহরে। সেটা হচ্ছে লেকচার্স, সেগুলো পরবর্তীকালে প্রকাশ পায় লেকচার্স অন দ্য ফিলসফি অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এই নামে। এই লেকচার্স অন দ্য ফিলসফি অফ ওয়ার্ল্ড হিস্ট্রিতে যে ইতিহাসের ধারণা, সেই ইতিহাসের ধারণার উপর ভিত্তি করে কলোনিয়ালিজমের ব্যাপক প্রসার ঘটে। কলোনিয়ালিজমের যে সভ্যতা কেন্দ্রিক যে তার ভিত্তি, তার যে সিভিলাইজেশনাল, তার যে অ্যাপিল, সেটা কিন্তু তৈরি করা হয়েছিল হেগেলের দর্শনের উপর ভিত্তি করে। এই নিয়ে রণজিৎ গুহর বিখ্যাত বই হিস্ট্রি অফ দ্য লিমিট অফ ওয়ার্ল্ড হিস্ট্রি আপনারা পড়ে দেখতে পারেন। তাহলে এই হেগেলের লেকচার্স অন দ্য ফিলসফি অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইতে একটা সাবস্ট্যান্সিয়াল সেকশন আছে ভারতবর্ষের ওপর, এবং ভারতবর্ষের কথা বলতে গিয়ে হেগেল সেখানে বর্ণ, কাস্ট এসবের কথা বলছে। আপনারা দেখবেন যে মন্তব্যটা আমরা সাধারণভাবে বলে থাকি যে বর্ণ ব্যাপারটা লুজ, সোশ্যাল মোবিলিটি অ্যালাউ করতো,
অত স্ট্রিক্ট ছিল না, কাস্টটা খুব স্ট্রিক্ট হয়ে গেল। কাস্টটা যেহেতু কলোনাইজারদের তৈরি, কাস্তা, আইবেরিয়ান পেনিনসুলা, পর্তুগিজ, স্প্যানিশ, দেয়ারফোর খুব ইজি কনক্লুশন হচ্ছে কাস্ট নামে যে খারাপ ব্যাপারটা এখন আমরা দেখতে পাই সেটা লার্জলি ইংরেজদের অবদান, কলোনিয়াল মডার্নিটির অবদান, তা নয়। কেননা বর্ণ থেকে কাস্টের এই ডিজেনারেশন, যদি আমি এটাকে বলি, এক ধরনের অধঃপতন ঘটছে আমাদের সমাজ ব্যবস্থায়, বর্ণ থেকে জাতিতে পরিণত হচ্ছে, তারপর জাতির মধ্যে আরও নানা ধরনের সাবকাস্ট তৈরি হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আসলে হেগেলের দর্শনে আছে, যে হেগেলের দর্শনের উপর ভিত্তি করে ইংরেজ শাসনের ভিত্তিপ্রস্তর তৈরি হচ্ছে। তাহলে বিষয়টা এতটা সহজ নয়, প্রথম কথা। এবার যদি বর্ণ থেকে জাতির এই ব্যাপারটা, এই ট্রানজিশনটা আপনারা ভারতবর্ষের কাস্ট সেন্সাসের ইতিহাসে দেখেন, আমাদের প্রথম সেন্সাস হচ্ছে 1871-72 সালে, 2 বছর ধরে। এবং এই সেন্সাসের ভিত্তিতে হান্টারের লেখাগুলো ছিল, হান্টারের লেখার ওপর ভিত্তি করে প্রথম সেন্সাসটার অনেকটা কাজ হয়েছে। আপনারা জানলে বেশ অবাক হবেন, এবং বুলাভদ্র যে আসলে আপনাদের সঠিক তথ্য দিতে পারছেন না, সংক্ষিপ্ত, ইনকমপ্লিট, ডিস্টর্টেড ইনফরমেশন দিচ্ছেন, সেটা এইখান থেকেই বুঝতে পারবেন। 1871-এ উনি তো বলছেন যে কাস্ট সেন্সাসের মাধ্যমে কাস্ট ব্যাপারটা তৈরি হয়েছে, তাই তো? খানিকটা যদি আমি ওনার কথাকে খুব সামারাইজ করি, বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে কাস্ট সেন্সাসের মাধ্যমে ভারতবর্ষের কাস্ট ইকুয়েশনকে রিইনভেন্ট করা হয়েছে, শুধু নয় প্রায় ইনভেন্ট করা হয়েছে, এবং সেটা বর্ণ হলে অসুবিধে ছিল না। এর ঠিক উল্টোটা কাস্ট সেন্সাসে করা হয়েছে। 1871-72-এর যে সেন্সাস হয় সেখানে মানে ক্লাসিফিকেশন, তো সেন্সাস মানে কি, কতগুলো মানুষকে কতগুলো বাক্সে, কতগুলো ক্যাটেগরিতে ফেলতে হবে। পুরুষ নারী ক্যাটেগরি হতে পারে, ধর্মের ভিত্তিতে ক্যাটেগরাইজেশন হতে পারে, জাতের ভিত্তিতে, যে কোনো, যে দেশে যেরকম ক্যাটেগরি আছে সেরকম ক্যাটেগরি অনুযায়ী ভাগ করা হবে, একটা ট্যাবুলেশন করা হবে। এবং তার ভিত্তিটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স শব্দটা আপনারা লক্ষ্য করুন, উনি তো ভাবটা এমন দেখাচ্ছেন যেন কাস্ট সেন্সাস হলেই সেটা পলিটিক্যাল, আদারওয়াইজ আর কিছু পৃথিবীতে পলিটিক্যাল নেই। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে আর কিছুই পলিটিক্যাল নেই, শুধু কাস্টের কথা বললেই সেটা পলিটিক্যাল হয়ে যায়। রিজার্ভেশন কথা বললেই পলিটিক্যাল, রিজার্ভেশনটা একটা পলিটিক্যাল এজেন্ডা, কাস্ট সেন্সাস একটা পলিটিক্যাল এজেন্ডা, যেন মনে হচ্ছে বাকি জিনিসগুলো পলিটিক্যাল নয়। একজন সোশ্যাল সায়েন্টিস্ট কী করে এই ধরনের কথা ইমপ্লাই করেন বা বলেন, আমার সত্যি মাথায় ঢুকলো না। আপনারা দেখুন, কাস্ট সেন্সাস যে 1871-72-এর কাস্ট সেন্সাস হচ্ছে, সেখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে বর্ণ। ওরা কিন্তু কাস্ট দিয়ে পুরো অ্যানালিসিসটা করতে যায়নি, অর্থাৎ এনিউমারেশন প্রসেস, আদমশুমারি যখন হচ্ছে, কাস্ট জনগণনা যখন করছে 1871-72-এ, তখন ব্রিটিশ শাসনের ক্লাসিফাইং ক্যাটেগরিটা কাস্ট নয়, বর্ণ। অ্যান্ড দে আর ভেরি পার্টিকুলার অ্যাবাউট ইট। ওরা বলছে যে আমরা বর্ণ ভিত্তিতে করব, 4টে বর্ণ, চতুর্বর্ণের ভিত্তিতে করব। এই প্রসঙ্গে চট করে বলে রাখি যে 1871-72-এর সেন্সাসের পেছনেও শুধুমাত্র ইংরেজদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল এটা নয়, আমাদের কিছু ইংরেজ বিরোধী কার্যকলাপের জন্যেও ইংরেজরা এই চাপটা অনুভব করে যে ভারতবর্ষের জনসমাজকে ভালো করে বুঝতে হবে, না হলে আমাদের রক্ষে নেই, আমরা আমাদের শাসন ব্যবস্থাটাকে বজায় রাখতে পারবো না। সুতরাং ইংরেজ শাসনের প্রফিটের কথাই ভেবে ইংরেজ শাসন সেন্সাস করেছে, ট্রু, কিন্তু সেই প্রফিটের জায়গাটা বা সেই সুবিধের জায়গাটা তৈরি করবার জন্য তাদেরকে পুশ করেছে জাতীয়তাবাদী এক ধরনের রাজনীতি, যেটা 1857 সিপাহী বিদ্রোহ। আপনাদের জেনে রাখা প্রয়োজন যে 1857 সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশ শাসন তার অতীতের যে সতীদাহ নিবারণ, বহুবিবাহ প্রচলন, বিধবা বিবাহ প্রচলন, বহুবিবাহ নিবারণ ইত্যাদি যে ধরনের রিফর্মিস্ট কাজকর্মগুলো করত, যেগুলোতে ভারতীয় রামমোহনের মতো মানুষ, বিদ্যাসাগরের মতো মানুষকে প্রথম 100 বছরে ইংরেজ শাসন যেভাবে হেল্প করেছে, পরবর্তীকালে অর্থাৎ 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে 20 শতাব্দীর প্রথমার্ধ, আমাদের স্বাধীনতার আগে অবধি, এই দ্বিতীয় 100 বছর রাফলি, এই সময়কালে কিন্তু ইংরেজ শাসনের মূল লক্ষ্য এটা ছিল না যে ভারতবর্ষের হিন্দু সমাজ বা মুসলমান সমাজের খুব আধুনিকীকরণ করব, সংস্কার করব। ওরা ওই পলিসি থেকে সরে যায় 1857 পরে। এর পেছনে একজন বিখ্যাত ইংরেজ পলিসি মেকার সেই সময়ে ছিলেন, তার অবদান সাংঘাতিক ছিল, তার নাম স্যার হেনরি মেন। ইনি ক্যালকাটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিলেন এককালে। একে নিয়ে করুণা মান্তেনার বিখ্যাত বই অ্যালিবাইজ অফ এম্পায়ার আপনারা পড়ে দেখবেন, তাতে জানতে পারবেন যে 1857 পরবর্তী যে ইংরেজ শাসন ভারতবর্ষে, সেখানে ভারতবর্ষের ইংরেজ শাসকরা ভারতীয়দের যে কাস্টমারি প্র্যাকটিসেস,
কাস্ট আছে, মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেয়া, সতীদাহ ইত্যাদি নিয়ে খুব বেশি চিন্তিত আর হননি। তাদের মূল লক্ষ্য ছিল যে ভারতবর্ষের হিন্দু মুসলমান সমাজকে বেশি তাদের সাথে তাদের ব্যাপারে ইন্টারফেয়ার না করে, না গলিয়ে যতটা সুন্দরভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করা যায় ততই আমাদের পক্ষে মঙ্গল। কিন্তু এটার সাথে সাথে তারা এটাও বুঝেছিল যে ভারতবর্ষের এই সমাজ ব্যবস্থাটাকে ভালো করে বোঝবার আরও প্রয়োজন আছে। আমরা এখনও খুব ভালো করে এক্সহস্টিভলি বুঝতে পারিনি। সেই বোঝার চেষ্টার মধ্যে থেকে সেন্সাসটা তৈরি হয়েছে। তার মানে 1857 সিপাহী বিদ্রোহেরও একটা দায় আছে। আমি বলতে চাইছি এই ঘটনাগুলোকে আমাদেরকে ডায়ালেকটিক্যালি বুঝতে হবে অনেকটা। আমরা এটাকে ইউনিল্যাটারালি একমুখীভাবে বুলাভদ্র যেরকম দেখাচ্ছেন ওইভাবে ভাবলে সঠিক চিত্রগুলো পাবো না এবং অনেক কিছু জানতে পারবো না। 1871-72 তাহলে বর্ণ ব্যবস্থা দিয়ে ভাগ করা শুরু হলো। বর্ণ দিয়ে ভাগ কিন্তু আমাদের কাছে অলরেডি ছিল, কিন্তু ওদের কাছে যখন ওরা ট্যাবুলেশন শিটটা তৈরি করবে, ক্যাটেগরাইজেশনগুলো করবে, তখন বর্ণটা করে ব্যবহার করতে শুরু করলো। এবার বর্ণ ব্যবহার করতে গিয়ে ওরা দেখলো যে ব্রাহ্মণদের ক্ষেত্রে বর্ণ ধরে তাদের একটা এনিউমারেশন করা ইজি, কেননা মোটামুটি ভারতীয় উপমহাদেশে অ্যাক্রস দ্য সাবকন্টিনেন্ট, পুরো ভারতীয় উপমহাদেশ জুড়েই ব্রাহ্মণদের এক ধরনের সামাজিক যে প্রাধান্য সেটা মোটামুটি হরাইজন্টালি অ্যাভেলেবেল আছে, ইউনিফর্মিটি আছে সেটার একটা। কিন্তু ক্ষত্রিয় স্ট্যাটাসটাকে নিয়ে ওরা কনফিউজড হয়ে গেল। তার কারণ ক্ষত্রিয়, রাজপুত, ক্ষত্রিয়, ওয়ারিয়ার কাস্ট গ্রুপ, এটার সর্বত্র করেসপন্ডিং ক্যাটাগরি ওরা পেল না। এই যে বর্ণ টেমপ্লেটটা ক্ষত্রিয়, এটার এক্স্যাক্ট ভেরিয়েন্ট, এক্স্যাক্ট মানে করেসপন্ডিং কাস্ট কমিউনিটি ভারতবর্ষের সমস্ত প্রেসিডেন্সিতে ইংরেজরা খুঁজে পায়নি 1871-72 সেন্সাসের সময়। ফলে ওরা বুঝতে পারে যে বর্ণ দিয়ে আমরা এটা ভাবতে পারবো না। যেমন কায়স্থদের কথাই ধরুন, বাংলাতে কায়স্থদেরকে ঠিক ক্ষত্রিয় স্ট্যাটাসটা দেওয়া গেল না। পরবর্তীকালে রাজেন্দ্রলাল মিত্র এর পরের যে ডিসেনিয়াল সেন্সাস হয় 1891 বা তারও পরে 1881, 91, 1901, এই পরপর যে সেন্সাসগুলো হলো 10 বছর ছাড়া ছাড়া, সেইগুলোতে রাজেন্দ্রলাল মিত্র কোনো একটা, আমার 1891 সম্ভবত, সেখানে রাজেন্দ্রলাল মিত্র বলে যে কায়স্থদেরকে, বাংলার কায়স্থদেরকে এক ধরনের ইন্টারমিডিয়েট কাস্ট গ্রুপের মধ্যে ফেলা হোক বলে একটা অ্যাকোমোডেট করার চেষ্টা করেন। কিন্তু ক্ষত্রিয়র করেসপন্ডিং ক্যাটাগরি কায়স্থ এরকমভাবে ওরা ভাবতে পারলো না। সিমিলারলি মাদ্রাস প্রেসিডেন্সিতেও ক্ষত্রিয় এর করেসপন্ডিং কাস্ট গ্রুপ খুব ইজিলি অ্যাভেলেবেল নেই। ওয়ারিয়ার গ্রুপ ছিল, কিন্তু তাদেরকে ঠিক ক্ষত্রিয় রিচুয়াল স্ট্যাটাসটা দিয়ে, ওই বর্ণ স্ট্যাটাসটা দিয়ে অ্যানালাইজ করা গেল না। তখন ইংরেজরা পড়লো মহা মুশকিলে। এ প্রসঙ্গে আপনাদের আবারও বলে দেখা প্রয়োজন যে কাস্ট সেন্সাস করবে বা সেন্সাস করবে, কাস্ট সেন্সাস তো এটাকে বলা হয় না, সেন্সাস বলা হতো, সেই সেন্সাসটা যে করা হবে, কাস্ট তার মধ্যে একটা সিগনিফিক্যান্ট ফ্যাক্টর, বর্ণ সিগনিফিক্যান্ট ফ্যাক্টর ইংরেজদের কাছে। 1871, 81, 91, 1901 পরপর যে আদমশুমারি হয়েছে সেখানে এগুলো ছিল। এখন মুশকিল হচ্ছে যে এই প্রজেক্টটা করার জন্য প্রচুর টাকা খরচা হবে, বিশাল প্রজেক্ট। এবং ইংরেজ, আপনারা যদি একটু ইতিহাসটা দেখেন, কাস্ট সেন্সাসের বা ভারতীয় সেন্সাসের ইতিহাস দেখেন, দেখবেন যে সেখানে সাংঘাতিক ডিবেট হচ্ছে বিটুইন ইংরেজ কলোনিয়াল সিভিল সার্ভেন্টস, পলিসি মেকার্স, যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। ওরা বলছে কাস্টটাকে ভাই বাদ দাও, কাস্ট এত কনফিউজিং একটা ক্যাটাগরি, বর্ণ এত কনফিউজিং, বর্ণর করেসপন্ডিং কাস্ট কমিউনিটি ভালো করে খুঁজে পাওয়া যাচ্ছে না, সুতরাং এই অ্যানালিটিক্যাল লেন্সটাকে বাদ দিয়ে দাও, অন্যভাবে কিছু একটা ভাবা যেতে পারে। আচ্ছা, এরপর ওরা আরও মুশকিলে পড়লো যখন তিনটে বর্ণর বাইরে যে কাস্টগুলো, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বাদে যে কাস্ট, যাদেরকে আমরা শূদ্র এখন বলতে পারি রাফলি, কিন্তু তখন ইংরেজরা ওটা বলতে পারছেন না সহজে। তার নানা রকম কারণ আছে, কারণ সেখানে অনেক রকমের গ্রুপ আছে। কেউ আর্টিসানাল কাস্ট, উইভার্স যারা তারা আছে, ফিশার ফোক আছে, ওয়াশারম্যান আছে, ধোবি যারা তারা আছে, বারবার আছে, নাপিতরা আছে না, এবং একই সাথে আবার আনটাচেবল কমিউনিটিগুলোও আছে। এবং এদের সবকটাকে গ্রুপ করে ওরা বুঝতে পারছে না, সবকটাকে গ্রুপ করে আদার কাস্ট বলে একটা টেমপ্লেট তৈরি করলো। আপনারা যদি মাদ্রাস প্রেসিডেন্সির শুধু উদাহরণ দেখেন, 1871-এ 3000 এর বেশি কাস্ট ওরা খুঁজে পায়। সেগুলোকে বর্ণ দিয়ে মোটামুটি চেষ্টা করে, বর্ণ দিয়ে করতে পারে না। তখন ওরা বলে যে তাহলে প্রফেশন বেসড করা হোক।
1881, 10 বছর পরে আবার একটি সেন্সাস যখন ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, তখন দেখা যায় যে অনেকগুলো কাজ তাদের যেটা ট্র্যাডিশনাল অকুপেশন সেটা থেকে সরে গেছে। তার নানা রকম কারণ হতে পারে। কলোনিয়াল মডার্নিটির ফলে তাদের কাছে নতুন জীবিকার সন্ধান, কখনো তারা বাধ্য হয়েছে, কখনো তারা প্রলোভন পেয়েছে যে এখানে অনেক বেশি স্বাচ্ছন্দ্য, চাষবাস ছেড়ে দিয়ে কেউ অন্য কাজ করেছে, শহরে মুভ করছে, মোবিলিটি শুরু হচ্ছে। ফলে কলোনিয়ালিজমও এক ধরনের সোশ্যাল মোবিলিটি তৈরি করেছে। এরকম একটা সিচুয়েশানে যেটা হয় যে ইংরেজরা বুঝতে পারে যে অকুপেশন ধরেও যে আদার কাস্টগুলোকে একটা খোপে খোপে বসিয়ে দেবো সেটা করাও মুশকিল হচ্ছে। তাহলে 1871 এক ধরনের ক্যাটেগরাইজেশন হচ্ছে বর্ণভিত্তি করে। বর্ণটা খুব কঠিন ক্যাটেগরি মনে হচ্ছে ওদের, এবং আস্তে আস্তে ওরা কাস্টে ঢুকছে। যে কাস্টের লেন্স দিয়ে যদি এবার ভাবতে চেষ্টা করি তাহলে কি হবে, সেখানে গিয়েও দেখছে কাস্টগুলোকে অকুপেশনালি ভাগ করা যাচ্ছে না, মহা মুশকিলে পড়ছে ওরা। 1881, 1891-তে ওরা এই সমস্যাগুলোতে জর্জরিত হয়ে কথা বলে যাচ্ছে। 1901 সালে যে জনগণনা হলো, কাস্ট সেন্সাস হলো, সেখানে ওরা এর একটা সলিউশন বের করলো। সলিউশনটা বের করে প্রায় 64টা সম্ভবত কাস্ট গ্রুপ 6টা ব্রড ক্যাটাগরির মধ্যে ফেলে দিয়ে ওরা ভাগ করলো। তাহলে যেটা মূল দাঁড়ালো এখান থেকে, যেটা আমাদের বিচার্য একটা ইনসাইট, সেটা হচ্ছে যে কাস্ট সেন্সাসের আগে ভারতবর্ষে এক ধরনের জাতি, জাত, কম, কাবিলা যাই বলুন না কেন, তার ভিত্তিতে কিছু বিভাজন ছিল, সামাজিক বিভাজন ছিল। সেখানে সামাজিক বৈষম্য ছিল, সামাজিক অত্যাচার ছিল, শোষণ ছিল, এগুলো ছিল। কলোনিয়াল মডার্নিটি আসার ফলে তার যে স্ট্রাকচারাল কিছু চেঞ্জেস হলো, কিন্তু ইনভেন্টেড বাই কলোনিয়াল মডার্নিটি তাতে করে এটা বলা যায় না। আনটাচেবিলিটি তার আগেও ছিল। আপনারা যদি খ্রিশ্চান মিশনারিদের নানা রকমের লেখা দেখেন, দেখবেন যে খ্রিশ্চান মিশনারিদের মধ্যে ধরুন রোবের্তো দু নোবিলি, তিনি যখন কেরালাতে এসে পৌঁছচ্ছেন তখন হিন্দু মন্দির দেখে উনি ভাবছেন এটা চার্চ, হিন্দু চার্চ। ফলে ওরা আমাদের নানা রকম সোশ্যাল স্ট্রাকচার, কিনশিপ প্যাটার্ন, যা আমরা অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, এথনোগ্রাফিক স্টাডিজে যেগুলো পড়ি, সেগুলোকে নিজেদের মতো করে ভাববার চেষ্টা করেছে। সেটা করতে গিয়ে ওদের যে কাস্তা, পিউরিটি অফ ব্লাডের কনসেপ্ট, সেটা আমাদের যে পিউরিটির কনসেপ্ট, মনুস্মৃতিতে যে পিউরিটির কনসেপ্ট, তার সাথে ম্যারেজ হয়েছে, তার সাথে যোগ হয়েছে। আপনাদের এটাও মনে রাখা প্রয়োজন যে সেন্সাস যখন কন্ডাক্টেড হচ্ছে, বা কলোনিয়াল মডার্নিটি ইন জেনারেল যদি আপনারা দেখেন, তারা যখন কাস্টকে ভাববার চেষ্টা করছে, কাস্টকে বোঝবার চেষ্টা করছে, কাস্ট ওদের কাছে খুব এলিউসিভ একটা ক্যাটেগরি, বুঝে উঠতে পারছে না ওরা, ওদের জানে না ওরা ঠিক ব্যাপারটা। এখনও আপনারা যদি ইংল্যান্ডে যান, কাস্ট ব্যাপারটা ওরা বোঝে না। আমি যখন দলিত সাহিত্য নিয়ে AHRC একটি প্রজেক্টের সাথে যুক্ত ছিলাম 2014-15 সালে, তখন ইংল্যান্ডে গিয়ে দেখেছি যে ইংল্যান্ডের যারা ইংলিশ ডিপার্টমেন্টগুলোতে দলিত সাহিত্য নিয়ে আমরা যখন চর্চা করতে গেছি, দেখছি যে সেখানে ইংরেজরা জানে না, বুঝতে পারছে না, কাস্ট ব্যাপারটাই বুঝতে পারছে না। মানে কাস্টের যে নোশনটা, যেটা আমাদের কাছে খুব সহজ, আমরাও রেসিস্ট অনেক ক্ষেত্রে, কিন্তু রেসিজমটা আমাদের কাছে ওরকম প্রকট নয়। আমাদের এখানে মানে কালো ব্রাহ্মণ প্রচুর আছে, তথাকথিত খুব সুন্দর দেখতে নয় এরকম উচ্চবর্ণের মানুষ প্রচুর দেখতে পাওয়া যায়। কাশিরামের মতো খুব একটা কোট আনকোট আর্য লক্ষণ, এগুলো সব ভুল কথা, কিন্তু বলছি যেরকমভাবে পরিচিত মহলে আমরা যেভাবে কথা বলি সাধারণভাবে, তাই সেই রেটরিকে কাশিরামের মতো সুন্দর, কোট আনকোট সুন্দর দেখতে মানুষকে দেখতে পাওয়া যায়, যে কিনা নিম্নবর্ণের দলিত। সুতরাং আমাদের এখানে রেসিজমটা আমরা যেরকমভাবে বুঝে উঠতে পারি না, ঠিক পরিষ্কার করে বুঝতে পারি না। রেসিজম আমাদের মধ্যে আছে, ফর্সা হওয়ার আমাদের দারুণ অ্যাংজাইটি, কিন্তু আমরা তো ঠিক ওইভাবে রেসিস্ট নই। ওদের ওখানে যেভাবে রেসিজম ব্যাপারটা খুব প্রকট, পরিষ্কার, ওরাও তেমনি আমাদের কাস্টের ব্যাপারটা ঠিক বুঝতে পারে না। তো ওদের কাছে কাস্টটা এলুসিভ ক্যাটাগরি ছিল, কিন্তু তার সত্ত্বেও ওরা কাস্টটাকে বোঝবার চেষ্টা করেছিল। যখন বুঝতে চেষ্টা করলো, তখন ওদের কাছে সোর্সটা কি, ইনফরমেশনটা জানাবে কে, নেটিভ ইনফরমেন্ট, অর্থাৎ ভারতীয় সমাজের মধ্যে থেকে কারা ওদেরকে এই তথ্যগুলো যোগান দিল। আপনারা দেখবেন তারা বেশিরভাগই উচ্চবর্ণের, মূলত ব্রাহ্মণ। এবং আমরা যে সোশ্যাল মোবিলিটির কথা বললাম একটু আগেই, যে কাস্ট সেন্সাস করতে গিয়ে দেখা যাচ্ছে প্রথমে 3000 সামথিং কাস্ট ছিল, পরে সেটা 19,000 কাস্ট হয়ে গেল। 1891 সেন্সাসে দেখা যাচ্ছে অনেক হাজারে বেড়ে গেছে কাস্টের সংখ্যা। তার কারণ এই নয় নতুন নতুন কাস্ট ইনভেন্টেড হয়েছে, তার কারণ হচ্ছে যে ইংরেজরা পরিষ্কার করে বুঝতে পারছে না যে ট্র্যাডিশনাল অকুপেশন ছেড়ে দিয়ে এরা কোথায় কোথায় কে কে চলে গেছে, এই ট্র্যাক করাটা আর সম্ভব হচ্ছে না, সব ঘেটে গেছে। তো আপনারা দেখবেন যে এই
কমপ্লিকেটেড পিকচারটার সম্পূর্ণ একটা ডিস্টর্টেড এবং খুব অতি সরলীকৃত একটা ফর্ম আমাদের বুলাভদ্র পেশ করছে। সেটার একটা কন্টেস্টেশন প্রয়োজন আমাদের। আচ্ছা, এবার আপনাদের আর একটু মজার কথা বলি। সেদিনে যখন বুলাভদ্র বলছিলেন তখন যেমন ডিভাইড রুলের কথা উনি বলছেন, তখন খানিক যেন মনে হচ্ছে যে কাস্ট ব্যাপারটা দিয়ে ভারতীয় সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে। আমরা আজও সেই নিয়ে নানা দ্বন্দ্বে ভুগছি, আমরা পলিটিক্যাল কনফ্লিক্টে জড়িয়ে পড়ছি, যেটা আমাদের দেশের জন্য ভালো জিনিস নয়, এবং সেখান থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে কাস্ট সেন্সাস না করা। বুলাভদ্রের কথাটা প্রায় এরকম। আমি আজকে বেশ কিছু জিনিস ঘাঁটছিলাম এই কাস্ট সেন্সাস নিয়ে, ঘাঁটতে একটি জিনিস পেলাম, একটি কোটেশন আপনাদের পড়ে শোনাবো। এটা বলে আমার প্রথম পর্বটা শেষ করছি। এরপরে আরও কিছু বলার থাকলে আমি আবার নতুন করে আপনাদের সামনে আসবো কিছু কথা বলার জন্যে। টিল দেন এই কথাটা আপনারা শুনে রাখুন। উনি যেহেতু ভাবছেন যে কাস্ট ব্যাপারটা দিয়ে ভারতীয় সমাজ ব্যবস্থাকে ইংরেজরা ভেঙে দিয়েছে, আর ন্যাশনালিজমটা বা জাতীয়তাবাদী সেন্টিমেন্টটা গ্রো করানো যাবে না যদি কাস্ট নিয়ে আমরা সর্বসময় কথা বলতে থাকি, যেটা কিনা হিন্দুত্ববাদীদের একদম এই মত, মানে বুলাভদ্র যে কথাটা বলছেন সেটা আসলে হিন্দুত্ববাদীদের মতামত রাফলি। যদিও এরকম কথা লিবারেলরাও লেফটরাও অনেকেই অনেক কিছু বলে থাকেন, সেই কথা এখন গিয়ে লাভ নেই, কিন্তু মোটা এরকমভাবে আমরা ভাবতে পারি। এবার আপনারা তাহলে ইংরেজরা যদি কাস্টে ভাগ করে দিয়ে জাতীয়তাবাদ হতে দেয়া যাবে না এরকম একটা ওদের প্রজেক্ট থেকে থাকে, তাহলে কাস্ট সেন্সাস কন্ডাক্ট করার যে যারা মাথা ছিল ইংরেজ আমলে, এরকম কোনো মানুষের মুখ থেকে এই কথাটা আপনারা শুনতে পাওয়ার কথা নয়। কথাটা কি শুনুন এবার। নামটা ইনি কে তার কথা পরিচয়টা পরে দিচ্ছে, আগে বাক্যটা শুনুন। So long as a regime of caste persists, it is difficult to see how the sentiment of unity and solidarity can penetrate and inspire all classes of the community. আমি আবার পড়ে শোনাচ্ছি। So long as a regime of caste persists, it is difficult to see how the sentiment of unity and solidarity can penetrate and inspire all classes of the community. কথাটা শুনলে মনে হচ্ছে বুলাভদ্রই বলছেন, তাই না? আপনারা বুলাভদ্রের ইন্টারভিউটা শুনলে দেখবেন এই কথাটা আমি যেটা পড়ে এখনই শোনালাম, এই কথাটা মনে হচ্ছে যেন বুলাভদ্রেরই কথা আমরা সামারাইজ করছি এই বাক্যটার মাধ্যমে। কিন্তু আপনারা চমকে যাবেন, এই কথাটা আসলে বুলাভদ্রের মতো মানুষের কথা নয়। এই কথাটা এমন একজনের যাকে কিনা বুলাভদ্র আক্রমণ করছেন ইনডিরেক্টলি। যদি ইংরেজ শাসনে কলোনিয়াল এনুমারেটর, এথনোগ্রাফার তাদেরকে আমরা আক্রমণ করি, তাহলে এই ভদ্রলোক সর্বাগ্রে থাকবেন সে আক্রমণের টার্গেট হিসেবে। এর নাম হচ্ছে H.H. রিজলি। এই রিজলে 1901-এর যে জনগণনা হয়, যে কাস্ট সেন্সাস হয়, তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। রিজলির ছাড়া ওই কাস্ট সেন্সাসটা সম্ভব ছিল না। তাহলে রিজলির নেতৃত্বে যে কাস্ট সেন্সাস হচ্ছে, এথনোগ্রাফিক সার্ভে হচ্ছে, সেখানে কাস্ট অ্যান্ড ন্যাশনালিটি বলে একটি চ্যাপ্টার আছে। সেই কাজের মধ্যে আপনারা দেখবেন কাস্ট অ্যান্ড ন্যাশনালিটি বলে যে অংশটা, সেখানে রিজলি এই বাক্যটি লিখছেন। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে গল্পটা আসলে এরকম নয় যে ইংরেজরাই আমাদের দেশে এলেন, এসে আমাদেরকে ভেঙে দিলেন, আমরা তারপর থেকে লড়াই করে চলেছি বোকার মতো। পৃথিবীতে কলোনিয়ালিজম বা কলোনিয়াল মডার্নিটি বা কলোনিয়ালিজম কীভাবে, সাম্রাজ্যবাদ কীভাবে বিস্তৃত হলো, এই সম্পর্কে যদি মিনিমাম কিছু পড়াশোনা মানুষের থেকে থাকে, তাহলে সে বুঝতে পারবে যে কোনো দেশেই, আমি অন্য দেশের কথা আজকে বলবার সুযোগ নেই এখানে, কিন্তু পৃথিবীতে যে কটা দেশ কলোনাইজড হয়েছে, বিশেষত ইংরেজদের দ্বারা কলোনাইজড হয়েছে, সেই কোনো দেশেই কলোনাইজড মানুষজন খুব ইনোসেন্টলি কলোনাইজারদেরকে কথাগুলোকে মেনে নিয়েছে এমনটা নয়। এখানে এক ধরনের আদান প্রদান ঘটেছে এবং এক ধরনের কমপ্লেক্স ডায়নামিক প্রসেসের মাধ্যমে কলোনিয়াল মডার্নিটি আমাদের সভ্যতা, আমাদের চিন্তা চেতনাকে প্রভাবিত করেছে। কিন্তু কাস্ট ইনভেন্ট করেছে কলোনিয়ালিজম, হিন্দুইজম সম্পূর্ণভাবে এই কলোনিয়ালিজম ইনভেন্ট করেছে, এই কথাটা ভুল।
এই কথাটার আরও বিস্তৃত ব্যাখ্যা আমাদের কাছে আসা প্রয়োজন। আপনাদের একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যটা আজকে শেষ করে দেবো। এখনই অনেকটাই প্রায় 40 মিনিট কথা বলে ফেলেছি, অল্প বলবো বলে। সেটা হলো যে পাশ্চাত্যের পলিটিক্যাল ফিলসফি অনেকগুলোই আমাদের দেশে যখন আসে ইংরেজ শাসনের হাত ধরে, যেমন ধরুন বেনথামের ইউটিলিটেরিয়ান ফিলসফি। বেনথামের ইউটিলিটেরিয়ান ফিলসফির একটা বড় অংশ হচ্ছে প্রপার লেজিসলেটিভ প্র্যাকটিস তৈরি করা, অর্থাৎ আইন টাইন ঠিক করে প্রণয়ন করলেই শাসন ব্যবস্থা ঠিক করে চলবে, এরকম একটা ধারণা ছিল বেনথামের। এবং সেটা করার জন্যে যে সমাজটার ব্যাপারে আইন প্রণয়ন করা হবে সেই সমাজের কাস্টমারি প্র্যাকটিসেস ইত্যাদি, রিচুয়ালস ইত্যাদি, এগুলো ভালো করে জানা প্রয়োজন। এই বলে উনি একটা ছক তৈরি করলেন, লেজিসলেটিভ ছক তৈরি করলেন। দেখা গেল যে বেঙ্গলের কনটেক্সটে অন্তত বেনথাম দেখলেন যে এটা করা খুব কঠিন, এত কিছু আছে, এতটাই আনফ্যামিলিয়ার, এতটাই অপরিচিত একটা সভ্যতা এদের, এবং তাদের নানা ধরনের অ্যাট্রিবিউট, তাদের নানা ধরনের ক্যারেক্টারিস্টিক, সেটা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না, ফলে লেজিসলেশন করতে অসুবিধা হচ্ছে। তখন সেটাকে উল্টে দিয়ে জন স্টুয়ার্ট মিল আরেক ধরনের পদ্ধতি নিয়ে এলেন। এই যে পরিবর্তনগুলো ঘটছে এটা কিন্তু আমাদের সামাজিক স্ট্রাকচারের জন্য হচ্ছে, অর্থাৎ কলোনিয়াল মডার্নিটিরও যে ডিএনএ, সেটা কিন্তু আমাদের নানা ধরনের বৈশিষ্ট্য, আমাদের নানা ধরনের চিন্তা চেতনার দ্বারা প্রভাবিত করছে। আপনাদের খেয়াল করা দরকার যে কাস্ট সেন্সাস যখন ঘটছে তখন অনেক কাস্ট গ্রুপ গিয়ে পিটিশন দিচ্ছে ইংরেজদের কাছে, যাচ্ছে আপনারা আমাদেরকে অন্য কাস্টের সাথে ঢুকিয়ে দিলেন একটা ক্যাটাগরিতে, এটা ঠিক করলেন, আমরা তো ওদের মতো নিচু নই, আমরা তো উঁচু। এবং কলোনিয়াল এনুমারেটররা যারা কাস্ট সেন্সাসটা করছেন কলোনিয়াল টাইমে, তারা অনেকেই বলছেন যে এটা মহা মুশকিলের কথা। প্রত্যেকটা কাস্ট এদের মনে করে যে তারা অন্যদের থেকে সেরা, প্রত্যেকটা কাস্ট মনে করে তার পাশের কাস্টটা নিচু তার থেকে, যেটাকে ডক্টর আম্বেদকর বলছেন যে কাস্ট ইজ নট এ ডিভিশন অফ লেবার, ইটস এ ডিভিশন অফ অ্যামং লেবারার্স। বুলাপাত্র ভুলে গেছেন এটা। উনি মনে করছেন যে শুধুমাত্র শ্রম বিভাজন এবং শ্রম বিভাজনের ওপর ভিত্তি করে যে শাসন চলে পৃথিবীর সর্বত্র, এ ভারতীয় জাতি ব্যবস্থাও তাই না। এরকম অদ্ভুত সিস্টেম পৃথিবীর অন্য কোথাও সেরকম নেই। এখন এই যে পিটিশনগুলো এলো, সেগুলো কারা দিল? ইংরেজরা। এই যে নমশূদ্ররা নিজেদেরকে চণ্ডাল বলে আর বলতে চাইল না, তারা 1871-72 এই সেন্সাসগুলোতে বারবার পিটিশন দিচ্ছে যে আমাদেরকে নমশূদ্র বলা হোক, আমরা চণ্ডাল নামে আর পরিচিত হতে চাই না। চণ্ডাল নামে এই হিন্দু সমাজ আমাদেরকে অনেক ডেনিগ্রেট করেছে, অনেক অত্যাচার করেছে, অনেক স্টিগমাটাইজ করেছে, অনেক আমাদের কোণঠাসা করেছে। আমরা আর এই নামটা দ্বারা চিহ্নিত হতে রাজি নই। আপনারা যেহেতু সেন্সাস করছেন, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা চণ্ডাল নামে আমাদেরকে এনুমারেট করবেন না, নমশূদ্র নামে আমাদেরকে এনুমারেট করুন। এই দাবিটা কি কলোনাইজাররা করলো, নাকি আমাদেরই সমাজের একটা অংশ করলো, নমশূদ্র সমাজ করলো? তাহলে কলোনিয়াল মডার্নিটি কাস্টটাকে ইনভেন্ট করেছে, নাকি আমাদের সমাজে এমন অনেক কিছু উপকরণ ছিল যেগুলো অলরেডি উপস্থিত ছিল ইংরেজ আমলে, তার নতুন রকম অবতার তৈরি হয়? কলোনিয়াল মডার্নিটি রিশেপড কাস্ট ইকুয়েশনস ইন মেনি ওয়েজ। তার ভালো দিক, খারাপ দিক, নানা রকম ব্যাপার আছে, সেটা নিয়ে অন্য ডিবেট। বাট টু সে দ্যাট কাস্ট ইজ অ্যান ইনভেনশন অফ কলোনিয়াল মডার্নিটি, or caste simply because there is an etymological root going back to the Iberian Peninsula, caste is a foreign import, এই কথাগুলো বলার কোনো মানে নেই। আপনাদের আশা করি এই আজকে আমার যে সংক্ষিপ্ত বক্তব্য এই বিষয় নিয়ে আপনাদের ভালো লাগবে, আপনারা আরও আগ্রহী হবেন, উৎসাহী হবেন এই বিষয়ে আরও পড়াশোনা করার জন্যে। আমিও ইতিমধ্যে আরও কিছু পড়াশোনা করব, এবং এই বক্তব্যের মধ্যে কোনো ফ্যাকচুয়াল এরার থাকলে সেটা আমাকে পয়েন্ট আউট করুন, আমি সেটা রিভিজিট করব। কিন্তু আমার ধারণা, আমি যেহেতু মোটামুটি খুব প্রামাণ্য কিছু গ্রন্থের ওপর, গবেষণার ওপর ভিত্তি করে কথাগুলো বললাম, আশা করি খুব ভুল কথা কিছু বলিনি। এবং আমি এটাও আশা করব যে বুলাভদ্রের মতো অন্য কেউ, বা বুলাভদ্র নিজেও, তারা যদি আমার সাথে কোনো ওপেন ডিবেটে যেতে চান পাবলিক প্ল্যাটফর্মে, আই উইল বি মোর দ্যান হ্যাপি টু ডু দ্যাট। এই বলে আপনাদের কাছে এখন বিদায় নিলাম। ধন্যবাদ।